হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি স্ট্রাকচার অফ অ্যাটম অর্থাৎ পরমাণুর গঠন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমি বলেইছিলাম যে এনসিইআরটির ক্লাস 9 আর 10-এর সায়েন্সের সবকটা চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। তারপরে চ্যাপ্টারগুলোর যে এমসিকিউ কোয়েশ্চেন সেগুলো আমি দেব, কারণ সায়েন্সটা তোমরা যদি শুধু এমসিকিউ কোয়েশ্চেন করে যাও তাহলে কিন্তু পরীক্ষার সময় প্রবলেম হবে। তো সেই জন্য আমি পুরো চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করে তারপরে তোমাদের আমি এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো দেব। আমি অলরেডি প্রিডিক্টেবলের ওপর পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দিয়েছি, মোশন চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দিয়েছি। তো যারা তোমরা এই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখো, এবং কোনো অসুবিধা হলে বা কোয়ারিজ থাকলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি নিশ্চয়ই সেটা বলে দেবো, কোনো প্রবলেম নেই। তো চলো শুরু করা যাক। তাহলে হোয়াট ইজ অ্যাটম? The smallest particle of a chemical element that can exist, অর্থাৎ কোনো পার্টিকেলের একদম স্মলেস্ট যে মানে কোনো একটা ম্যাটারের অ্যাকচুয়ালি বা কোনো একটা মেটেরিয়ালের যে স্মলেস্ট পার্টিকেল, ঠিক আছে, সেটাকেই বলছে হলো কি অ্যাটম। দ্য স্মলেস্ট পার্টিকেল অফ কেমিক্যাল এলিমেন্ট, বা মানে কোনো এলিমেন্টের যে স্মলেস্ট পার্টিকেল সেটাকেই কি বলছে, সেটাকেই বলছে অ্যাটম। ঠিক আছে, অ্যাটম কি ইনভিজিবল, ঠিক আছে, ইনডিভিজিবল অ্যান্ড ইনডেস্ট্রাক্টেবল। ঠিক আছে, মানে যে মানে যেটা খালি চোখে দেখা যায় না, যেটাকে কখনো ভাঙা যায় না, মানে যেটাকে কখনো মানে ওটাই সব থেকে স্মলেস্ট পার্টিকেল, যেটাকে কখনো আর ভেঙে তার থেকে আর ছোটো কিছু পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, যে স্মলেস্ট ইউনিট অফ এলিমেন্ট, যেটা আমি বললাম এইমাত্র, যে স্মলেস্ট ইউনিট অফ এলিমেন্ট মানে যেটা কে আর ব্রেক করা সম্ভব নয়, অর্থাৎ যেটাকে এক কথায় তাহলে যদি বলি তাহলে কী হবে, যে যেটাকে খালি চোখে দেখা যাচ্ছে না, যেটাকে আর ভাঙা যাচ্ছে না। ঠিক আছে, সেটাই হচ্ছে মানে কোনো মেটেরিয়ালের একদম স্মলেস্ট পার্টিকেলকে আমরা কি বলছি, অ্যাটম বলছি। প্রথম যখন অ্যাটম আবিষ্কার হয়েছিল, ঠিক আছে, তখন ওটাকেই সব থেকে ছোটো বলে মনে করা হতো, যদিও পরে সাব অ্যাটমিক পার্টিকেল আবিষ্কার হয়েছে। যেমন আমরা জানি সাব অ্যাটমিক পার্টিকেল কোনগুলো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সব এগুলো কি সাব অ্যাটমিক পার্টিকেল। আমি আস্তে আস্তে এগুলোও বলবো। ঠিক আছে, মানে অ্যাটমেরও তার মানে কি আছে, সাব অ্যাটমিক পার্টিকেল আছে। আমরা জানি এলিমেন্ট, কম্পাউন্ড, মিক্সচার। তো এই এলিমেন্টের স্মলেস্ট যে এন্টিটি সেটাকেই আমরা কি বলবো, অ্যাটম। তাহলে আমরা বলতেই পারি স্মলেস্ট বেসিক অর ফান্ডামেন্টাল অর স্মলেস্ট ইউনিট অফ এলিমেন্ট, যেটাকে আমরা বলছি অ্যাটম। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে অ্যাটমটা, হোয়াট ইজ অ্যাটম? ঠিক আছে, এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। মনে করো পটাশিয়াম, মনে করো পটাশিয়াম। তো এই পটাশিয়ামের এই যে ছোটো 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 এই যে পার্টিকেলগুলো, ঠিক আছে, এই যে ছোটো ছোটো দেখছো গোল গোল করে, ঠিক আছে, যে পার্টিকেলগুলো, এই স্মলেস্ট এই যে ছোটো এই পার্টিকেলটাকে কী বলছে, অ্যাটম বলছে। ঠিক আছে, অলরেডি আমি তোমাদের জন্য একে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে কোনো এলিমেন্টের স্মলেস্ট ইউনিট যেটা ওই এলিমেন্টের প্রপার্টির সাথে একই থাকবে তাকে অ্যাটম বলবো। অর্থাৎ এইটার প্রপার্টি সেম হবে, অবভিয়াসলি এটার প্রপার্টি মানে সবকটারই প্রপার্টি এখানে কী হবে, সেমই হবে। অর্থাৎ কোনো এলিমেন্টের স্মলেস্ট ইউনিট যেটা ওই এলিমেন্টের প্রপার্টির সাথে, ঠিক আছে, মানে এই যে এলিমেন্টটা, ঠিক আছে, এই এলিমেন্ট অর্থাৎ পটাশিয়ামের প্রপার্টির সাথে কী হবে, একই হবে। ঠিক আছে, অ্যাটম এতটাই ছোট হয় যে আমরা খালি চোখে দেখতে পাই না, যেটা আমি আগেও বললাম। ঠিক আছে, আচ্ছা, অ্যাটমের ব্যাপারে আমরা তাহলে কীভাবে জানলাম? এখানে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, অর্থাৎ বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্নভাবে প্রচুর রিসার্চ করেছে। তারপর আমরা অ্যাটমের মডেল সম্বন্ধে বা অ্যাটমের স্ট্রাকচার সম্বন্ধে জানতে পেরেছি। ঠিক আছে, এখানে তোমাদের থমসনস মডেল আছে, ঠিক আছে, রাদারফোর্ড মডেল আছে, বোর মডেল আছে। ঠিক আছে, তো বোর যে অ্যাটমিক থিওরিটা দিয়েছিল, ঠিক আছে, সেটা থেকে আমরা কি জানি, only certain special orbits known as discrete orbits of electrons are allowed inside the atom.
আরেকটা কি, while revolving in discrete orbits the electrons do not radiate energy, ঠিক আছে। তো এগুলো সম্বন্ধে আমরা জানবো, বিভিন্ন সায়েন্টিস্টের যে অ্যাটমিক থিওরি আছে এই সব কিছু সম্বন্ধেই আমরা জানবো আস্তে আস্তে। প্রথমে এখন অ্যাটমের কনসেপ্ট আগে কি আছে সেটা দেখে নেব, পরে জানবো, মানে আমি অ্যাকচুয়ালি প্রথমে অ্যাটমের যে এখনকার যে কনসেপ্টটা বেসিক্যালি সেটা নিয়ে আগে আলোচনা করব, তারপরে আমি রাদারফোর্ডের অ্যাটমিক মডেল বা থমসনসের মডেল এগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আগে এখনকার যে অ্যাটমিক স্ট্রাকচার বা অ্যাটমিক মডেলটা সেটা নিয়ে আগে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, প্রথমে অ্যাটমের যদি শেপ বলে, ঠিক আছে, যদি বলে অ্যাটমের শেপ, তো অ্যাটমের শেপ কীরকম হয়? অ্যাটমের শেপ হয় স্ফেরিক্যাল, মানে কী হয়, গোলাকার, তাই তো, গোল। অ্যাটমের শেপ হয় কি গোল, আমরা জানি গোলাকার, ঠিক আছে। অ্যাটমের সেন্টারে, ঠিক আছে, সেন্টারে কে থাকে? নিউক্লিয়াস, তাই তো। এই ছবিটা থেকে আরও ভালো করে ক্লিয়ার হবে। এটা যদি একটা অ্যাটম হয়, ঠিক আছে, এই অ্যাটমের সেন্টারে, ঠিক আছে, এই যে সেন্টারে কে আছে? নিউক্লিয়াস। এটা কি আছে? একটা নিউক্লিয়াস, তাই তো, সেন্টারে থাকছে তাহলে কি নিউক্লিয়াস। এটা কে বলেছিল? এটা বলেছিল রাদারফোর্ড, ঠিক আছে, রাদারফোর্ড। মাথায় রাখতে হবে যে অ্যাটমের সেন্টারে যে নিউক্লিয়াস আছে, অর্থাৎ নিউক্লিয়াস সম্বন্ধে ধারণা কে দিয়েছিল? তাহলে রাদারফোর্ড, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াস আবিষ্কার করেছিল রাদারফোর্ড, ঠিক আছে। নিউক্লিয়াসের চারিদিকে কিছু অরবিট আছে বা যেগুলোকে কক্ষ বলে, ঠিক আছে। নিউক্লিয়াসের চারিদিকে কী আছে? কিছু অরবিট বা কক্ষ আছে, ঠিক আছে। এই যে অরবিটগুলো, ঠিক আছে, এই যে এইটা একটা নিউক্লিয়াস, এই যে এটা চারিদিকে এই যে অরবিটগুলো রয়েছে, ঠিক আছে, এই যে অরবিট, আর এগুলো হলো ইলেকট্রন, ঠিক আছে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। তো অ্যাটম সব থেকে ছোটো ইউনিট ধরা হতো, কিন্তু পরে আমি বললাম আগেও যে পরে কিছু সাব অ্যাটমিক পার্টিকেল, মানে অ্যাকচুয়ালি অ্যাটমের সাব অ্যাটমিক পার্টিকেল আবিষ্কার হয়েছিল, অর্থাৎ অ্যাটমের মধ্যেও কিছু পার্টিকেল আছে, সেটা রিসার্চ করে পরে জানা যায়, ঠিক আছে। তো অ্যাটমের মধ্যে পার্টিকেলকে বলা হয় কি বলা হয়? তাহলে অ্যাটমের মধ্যে যে পার্টিকেলগুলো সেগুলোকে কী বলা হয়? আমি বলছি, এইমাত্র বললাম যে কি সাব অ্যাটমিক পার্টিকেল, সাব অ্যাটমিক পার্টিকেল, ঠিক আছে। তাহলে সাব অ্যাটমিক পার্টিকেলগুলো কী কী দেখে নেবো, যে সাব অ্যাটমিক পার্টিকেলগুলো কোনগুলো? সাব অ্যাটমিক পার্টিকেলগুলো হলো কি কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। কী সাব অ্যাটমিক পার্টিকেল? তাহলে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, ঠিক আছে। এরা কোথায় থাকে দেখে নেবো, যে এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন থাকে কোথায়? নিউট্রন আর প্রোটন থাকে নিউক্লিয়াসের মধ্যে। এই যে এইটা হলো নিউক্লিয়াস, তাই তো, এই যে এটা নিউক্লিয়াস, আমি প্রথমেই বললাম কিছুক্ষণ আগেই যে এটা হলো নিউক্লিয়াস। তাহলে এটার মধ্যে থাকছে কে? প্রোটন আর নিউট্রন, ঠিক আছে। তাহলে প্রোটন আর নিউট্রন কোথায় থাকছে? নিউক্লিয়াসের মধ্যে, ঠিক আছে, একসাথে থাকছে। এদের একসাথে কি বলা হয়? নিউক্লিয়ন্স, ঠিক আছে। এদের একসাথে কি বলা হয়? নিউক্লিয়ন্স। খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে কিন্তু, এদের একসাথে বলা হয় নিউক্লিয়ন্স। ইলেকট্রনের অ্যাটমগুলো কি হয়? অরবিটগুলোতে রিভলভ করতে থাকে, বিভিন্ন অরবিটগুলোতে ইলেকট্রনগুলো কি হয়? নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে। এই যে আমি দেখালাম, এই যে ইলেকট্রনগুলো কী হচ্ছে? রিভলভ করছে। এই যে অরবিটগুলো রয়েছে সেই অরবিটগুলোর চারিদিকে ইলেকট্রনগুলো কী করছে? রিভলভ করছে। ক্লিয়ার? এদের চার্জেস কি হয়? চার্জেস, ইলেকট্রন হলো নেগেটিভলি চার্জ, ঠিক আছে, ইলেকট্রন হলো কি? নেগেটিভলি চার্জ। প্রোটন কি? প্রোটন হলো পজিটিভলি চার্জ। আর নিউট্রন হলো নিউট্রাল অথবা জিরো। ক্লিয়ার? নিউট্রাল অথবা জিরো। তো এদের যে ভ্যালুগুলো, এই যে চার্জের যে ভ্যালুগুলো, সেগুলো চলো আমরা দেখে নিই। এই ভ্যালুগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, মাথায় রাখতেই হবে, ঠিক আছে। তো ইলেকট্রনের চার্জ কত? -1.6 × 10⁻⁻19 কুলম। ক্লিয়ার? -1.6 × 10⁻⁻19 কুলম। প্রোটনের চার্জ কত? প্রোটনেরও চার্জ সেম, শুধু পজিটিভ চার্জ, মানে +1.6 × 10⁻⁻19 কুলম। ক্লিয়ার? ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ শুধু ইলেকট্রন আর প্রোটনের চার্জ সেম, শুধু ইলেকট্রনের চার্জটা নেগেটিভ চার্জ আর প্রোটনের চার্জটা পজিটিভ চার্জ। P ফর প্রোটন, P ফর পজিটিভ। ক্লিয়ার? আর নিউট্রনের চার্জ 0। ক্লিয়ার? কুলম্ব হলো এসআই ইউনিট। কার এসআই ইউনিট? মানে কুলম্ব দিয়ে কী মেজার করা হয়? চার্জ মেজার করা হয়, ঠিক আছে, চার্জ
মেজার করা হয়, ঠিক আছে। কুলম্বটা হলো কার এসআই ইউনিট, চার্জের এসআই ইউনিট, ক্লিয়ার। এবারে মাস, নিউট্রন আর প্রোটনের মাস প্রায় সেম, ঠিক আছে। নিউট্রনের মাস কত, 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি ইন্টু 10⁻⁻27 কেজি, আর প্রোটনের কত 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি, ক্লিয়ার। তো অনেক সময় 1.67 ইন্টু 10⁻⁻27 মানে এটার 5 আর এটার ক্ষেত্রে 3টা নাও থাকতে পারে, ঠিক আছে। তো 1.67 ইন্টু, আমি তো বললামই যে মাস নিউট্রন আর প্রোটনের প্রায় সেম, ঠিক আছে। আর ইলেকট্রনের মাস কত, ইলেকট্রনের মাস হলো 9.109 ইন্টু 10⁻31, ক্লিয়ার। অনেক সময় 9.1 ইন্টু 10⁻31ও থাকতে পারে। ইলেকট্রনের মাস কিন্তু তাহলে নিউট্রন আর প্রোটনের তুলনায় অনেকটাই কম, কম্পেয়ার করলে অনেকটাই কম। এবারে এখানে একটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে রয়েছে 1.67, ঠিক আছে, আর এখানে রয়েছে 9.1, তাহলে কী করে ইলেকট্রনের মাস কম হলো, চলো দেখে নিই, বুঝিয়ে দিই। ধরো আমি যদি লিখি যে 1 ইন্টু 10⁻10, জাস্ট আ সেকেন্ড, 10⁻², ঠিক আছে। তার মানে এটাকে আমি লিখতে পারি তো 1/10⁻2 মানে 10 স্কোয়ার, তাই তো। কেন, কারণ যদি এটা নিচে নেমে আসে ডিভিশন হয়ে যায় তখন তাহলে কী হয়, পজিটিভ হয়ে যায়। আর এদিকে আরেকটা লিখলাম 1 ইন্টু 10⁻³ ক্লিয়ার। তাহলে এটাকে যদি আমি লিখি তাহলে আমি এটাকে লিখতেই পারি 1/10⁻³ ক্লিয়ার, এটুকুনি ক্লিয়ার। নেক্সট এখানে 1/10 স্কোয়ার, দ্যাট মিন্স 1/100, তাই তো। আর 1/10⁻³ মানে কি 1/1000, কি ক্লিয়ার তো। তো এটাকে যদি ডিভাইড করো তাহলে কত আনসার আসবে, 0.01, আর এটাকে যদি করো তাহলে কত, 0.001, ক্লিয়ার। তাহলে কোনটা এখানে ছোট হলো, এইটা ছোট হলো না। তো এখানে দেখো ঠিক সেম, এখানে কি আছে 10⁻31 আর এখানে কি আছে 10⁻27, ঠিক আছে। তাহলে কোনটা ছোট হবে, অবভিয়াসলি এটাই ছোট হবে, কারণ পাওয়ারটা কি -31, পাওয়ারটা এটা 27, এটা 31, তো পাওয়ারটা এটার বেশি, তো তার মানে কি এটাই ছোট হবে, ক্লিয়ার। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে কম্পেয়ার করলে প্রোটন ও নিউট্রনের মাস অনেক বেশি ইলেকট্রনের তুলনায়, তাই তো। অ্যাটমের মাস প্রোটন আর নিউট্রনের, মানে অ্যাটমের মধ্যে, একটা অ্যাটমের মধ্যে প্রোটন আর নিউট্রনের মাসকেই কনসিডার করা হয় আর ইলেকট্রনের মাসকে নেগলিজিবল ধরা হয়, ঠিক আছে। তো অ্যাটমের সমস্ত মাস কোথায় থাকে, ওর সেন্টারে থাকে। কেন, তাহলে অ্যাটমের সমস্ত মাস কোথায় থাকছে, আমি কি বললাম, ওর সেন্টারে থাকছে, অর্থাৎ কোথায় থাকছে, নিউক্লিয়াসের মধ্যে আছে, তাই তো। নিউক্লিয়াসের মধ্যে আছে সমস্ত মাস, ঠিক আছে। তো নিউক্লিয়াসের মধ্যে কে কে আছে, প্রোটন আর নিউট্রন আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে, তাই তো। এবং এদেরকে কনসিডারেবল মাস ধরা হয়, মানে এদের একটা ভ্যালু আছে, মানে কনসিডারেবল মাস আছে। কিন্তু নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো রিভলভ করে, ঠিক আছে, এই যে ইলেকট্রনগুলো যে রিভলভ করে, ঠিক আছে, সেগুলো কি নেগলিজিবল মাস। তো সমস্ত মাস তাহলে কোথায় থাকছে, সেন্টারে থাকছে। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু, তাহলে একটা অ্যাটমের সম্পূর্ণ মাস কোথায় থাকে, ওর নিউক্লিয়াসে থাকে। কেন, তার রিজনটাও আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। দেখো আমি টপিক ধরে ধরে কিন্তু সুন্দর করে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি, যদি তাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমায় জিজ্ঞেস করে নিও, ঠিক আছে। চলো এবার কি আছে, এবার আছে ডিসকভারার, ঠিক আছে, ডিসকভারার। তো প্রথমে আছে নিউট্রন, ঠিক আছে। নিউট্রনকে ডিসকভার করেছে জেমস চ্যাডউইক, নিউট্রন ডিসকভার করেছে কে, জেমস চ্যাডউইক। প্রোটনকে ডিসকভার করেছে ই গোল্ডস্টেইন, ঠিক আছে, ই গোল্ডস্টেইন। আর ইলেকট্রনকে ডিসকভার করেছে জে জে থমসন, জে জে থমসন। প্রোটনকে তাহলে ক্যানেল রে বলা হয় আর ইলেকট্রনকে ক্যাথোড রেও বলা হয়। অ্যাকচুয়ালি ই গোল্ডস্টেইন 1886-এ একটা নতুন
রে ডিসকভার করেছিল, ঠিক আছে, যেটার নাম দিয়েছিল কি ক্যানেল রেজ, ঠিক আছে, যেটার নাম দিয়েছিল ক্যানেল রেজ, এবং দেখেছিল এই রেজটা পজিটিভলি চার্জ রেডিয়েশনস, ঠিক আছে, যেটা কিনা পজিটিভলি চার্জ রেডিয়েশনস, ঠিক আছে। তো আমরা অ্যাটমের বেসিক স্ট্রাকচারটা মোটামুটি একটা দেখে নিলাম। এবার আমরা অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, এগুলো কি, এগুলো দেখে নেব। এবারে এক্সাম্পল হিসাবে একটা এলিমেন্ট নিয়ে নিলাম, ঠিক আছে, সোডিয়াম, ঠিক আছে। সোডিয়ামের কটা ইলেকট্রন আছে? 11টা ইলেকট্রন আছে। প্রোটন কটা আছে? 11টা প্রোটন আছে। আর নিউট্রন কটা আছে? 12টা নিউট্রন আছে। তাহলে সোডিয়ামের 11টা ইলেকট্রন, 11টা প্রোটন আর 12টা নিউট্রন আছে, ঠিক আছে। মাথায় রাখবে কোনো অ্যাটমের যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলোই প্রোটন থাকে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। তাহলে কি বললাম? নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু কি নাম্বার অফ প্রোটন। ক্লিয়ার? তার মানে অ্যাটমের ওভারঅল চার্জ কি হয়? ওভারঅল চার্জ নিউট্রাল হয়। ওভারঅল চার্জ নিউট্রাল হয় মানে 0 হয়। তার মানে কি, ধরো +6 আর -6 ইকুয়াল টু কী হবে? 0 হবে। কারণ কি? কারণ অ্যাটমের মধ্যে কি কি আছে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন আছে। তার মধ্যে নিউট্রনের চার্জ কি? নিউট্রনের চার্জ 0, আর প্রোটন আর ইলেকট্রনের ম্যাগনিটিউড সেম, তাই তো, মানে ভ্যালু সেম। তাহলে তার মধ্যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে কি হয়ে যাবে? তো একটা পজিটিভ আর নেগেটিভ ক্যান্সেল হয়ে চার্জ কী হয়ে যাবে? 0 হয়ে যাবে, যেটা আমি +6 -6 দিয়ে বোঝালাম। ক্লিয়ার? মনে করো এবার মানে সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে, মানে সোডিয়ামের অবভিয়াসলি 11টাই ইলেকট্রন আছে, ঠিক আছে। তার মানে 11টা ইলেকট্রন, তার মানে আমি লিখতে পারি তো 11 × 1.6 × 10⁻⁻19। এর আগে এখানে কী হবে? মাইনাস, মানে 11 × -1.6 × 10⁻⁻19। আর প্রোটনের ক্ষেত্রে কী হবে? এটা ইলেকট্রন, তাই তো। তাহলে প্রোটনের ক্ষেত্রে কী হবে? প্রোটনের ক্ষেত্রে প্রোটন কটা আছে? 11টা আছে। তাহলে কী হবে? 11 × +1.6 × 10⁻⁻19। ক্লিয়ার? একটা পজিটিভ চার্জ আর একটা কি নেগেটিভ চার্জ, তার মানে ওভারঅল চার্জ কী হবে? 0 হয়ে গেল। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। তাহলে একটা অ্যাটমের ইলেকট্রন ও প্রোটন সেম এবং চার্জ হলো ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়, ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়, আর ওভারঅল চার্জ কী হয়? 0 হয়। ক্লিয়ার? এবার অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? কোন লেটার দিয়ে? জেড লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ক্লিয়ার? এই অ্যাটমিক নাম্বারটা একটা অ্যাটম সম্বন্ধে আমাদের কি বলে? যে অ্যাটমের নাম্বার অফ ইলেকট্রনস বা নাম্বার অফ প্রোটন, তাই তো। অ্যাটমিক নাম্বার বলতে কি? আইদার নাম্বার অফ ইলেকট্রন, আইদার নাম্বার অফ প্রোটন or number of proton, ঠিক আছে। তাহলে অ্যাটমিক নাম্বার ইজ টোটাল নাম্বার অফ ইলেকট্রন or টোটাল নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন গিভেন এলিমেন্ট। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? মানে একটা অ্যাটমের মধ্যে টোটাল যতগুলো ইলেকট্রন আছে বা টোটাল যতগুলো প্রোটন আছে সেটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার। যেমন ধরো সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের তাহলে অ্যাটমিক নাম্বার মানে জেড ইকুয়াল টু কত হবে? 11 হবে। কেন? ওর ইলেকট্রনও 11, প্রোটনও 11, আমি এইমাত্র বললাম। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট মাস নাম্বার। মাস নাম্বার কোন লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? মাস লেটার এ লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। মাস নাম্বার মানে একটা অ্যাটমের যে হেভি পার্টিকেল আছে, ঠিক আছে, অ্যাটমের যে হেভি পার্টিকেল আছে যার কিছু কনসিডারেবল মাস আছে, ঠিক আছে। কী কী সেগুলো? নিউট্রন আর প্রোটন, যার কিছু কনসিডারেবল মাস আছে, ঠিক আছে। ওর মধ্যে কতটা পার্টিকেলস আছে? কার? নিউট্রন আর প্রোটনের, ঠিক আছে। তাহলে টোটাল নাম্বার অফ নিউট্রন ও টোটাল নাম্বার অফ প্রোটন দুটোকে অ্যাড করলে বা যোগ করলে আমরা পেয়ে যাব কি? মাস নাম্বার, ঠিক আছে। তাহলে মাস নাম্বার ইজ ইকুয়াল টু আমি কী বলতে পারি? টোটাল নাম্বার অফ প্রোটন প্লাস টোটাল, আমি শর্টে লিখে দিলাম, টোটাল নাম্বার অফ নিউট্রন। ক্লিয়ার? তাহলে মাস নাম্বার মানে আমরা কি বলবো? টোটাল নাম্বার অফ প্রোটন
প্লাস টোটাল নাম্বার অফ নিউট্রন, দুটোকে অ্যাড করলে আমরা পেয়ে যাব হলো কি মাস নাম্বার। ধরো সোডিয়াম, ঠিক আছে, ধরো সোডিয়াম, আমরা যদি সোডিয়ামকে নিয়ে নিই, ঠিক আছে, তাহলে সোডিয়ামের প্রোটন কত, সোডিয়ামের প্রোটন কত, প্রোটন কটা আছে 11টা, ক্লিয়ার। আচ্ছা, সোডিয়ামের নিউট্রন কতগুলো আছে, নিউট্রন আছে 12টা, ক্লিয়ার। তাহলে ওর মাস নাম্বার কত হবে, মাস নাম্বার হবে 11 + 12 = 23, ক্লিয়ার। আশা করি বোঝাতে পেরেছি, ক্লিয়ার। তো আজকে আমি এইটুকুনি করালাম। নেক্সট দিন আমি আবার এই চ্যাপ্টারটার বাকি পার্টগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তো যদি বুঝতে কোনো অসুবিধা হয়, বারবার বলছি, আমাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কমেন্ট সেকশানে অবশ্যই জিজ্ঞাসা করে নিও, আমি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। যখনই অসুবিধা হবে আমাকে কিন্তু জিজ্ঞাসা করবে, আমি সবসময় তোমাদের জন্য অ্যাভেলেবেল, কোনো প্রবলেম নেই এটা নিয়ে, ঠিক আছে। আর যারা আমার প্রিভিয়াস ভিডিওসগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওসগুলো দেখো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেগুলোতেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমায় জিজ্ঞাসা করবে, আমি নিশ্চয়ই তোমাদের বুঝিয়ে দেবো। আমার যারা যারা ফোন করো বা আমায় জিজ্ঞেস করো, আমি কিন্তু তাদের সবাইকে কিন্তু রিপ্লাই করি, তো কোনো অসুবিধা নেই। আমি সবসময় তোমাদের জন্য অ্যাভেলেবেল, তোমরা আমায় সবসময় জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। আর যারা আমার চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার ভিডিওগুলোর আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। আর ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করো। থ্যাংক ইউ।